আচ্ছা, আজকের চ্যাপ্টার হচ্ছে তাপ ও অপেক্ষিক তাপ। তাই এতদিন পর্যন্ত আমরা যেটা পড়ে এসেছি সেটা হচ্ছে উষ্ণতা। আজকে এবার আমরা পড়বো তাপ এবং আপেক্ষিক তাপ এই সম্বন্ধে পড়বো। তাহলে তাপটা মাপা হয় কোথা দিয়ে, সেটা হচ্ছে ক্যালোরিমিটার। বা ক্যালোরিমিটার জিনিসটা কি? ক্যালোরিমিটার কাকে বলা হয় না, তাপ বিজ্ঞানের যে শাখায় এক বস্তু থেকে অন্য বস্তুতে সঞ্চারিত তাপের পরিমাপ নিয়ে আলোচনা করা তাকে বলা হচ্ছে ক্যালোরিমিটার। ক্যালোরিমিটার আর ক্যালোরিমিটার দুটো জিনিস আলাদা। একটা হচ্ছে ক্যালোরিমিটার। তাহলে ক্যালোরিমিটার কাকে বললাম না, তাপ বিজ্ঞানের যে শাখায় এক বস্তু থেকে অন্য বস্তুতে সঞ্চালিত তাপের পরিমাপ নিয়ে আলোচনা করা তাকে বলা হয় ক্যালোরিমিটার, ক্যালোরিমিটার। এবার এই জিনিসটা কি এসছে না, আমরা এটা তো অলরেডি আগে আমরা দেখেছি, বা আমাদের তাপের এই অধ্যায়ে আমরা আলোচনা করে দেখেছি যে কি হয়, একটি নির্দিষ্ট পরিমাণ উষ্ণতা বৃদ্ধির জন্য কোনো বস্তুকে কতটা তাপ দিতে হবে, বা একটি নির্দিষ্ট পরিমাণ তাপ দিলে কোনো বস্তুর উষ্ণতা কতটা বৃদ্ধি পাবে, বিভিন্ন উষ্ণতায় দুটি বস্তুর মধ্যে সংযোগ স্থাপন করলে বস্তু দুটির মধ্যে কি পরিমাণ তাপের আদান প্রদান হবে, এবং তাপীয় সাম্যাবস্থায় ওদের সাধারণ উষ্ণতা কত হবে, এই সবগুলোই হচ্ছে আমাদের ক্যালোরিমিটার। এই যে ক্যালোরিমিটার পড়ছি তার মূল আলোচ্য বিষয়। তাহলে মূল আমরা আলোচ্য বিষয়, বা এখান থেকে আমরা কি কি শিখতে পারবো? একটা জিনিস শিখতে পারবো কি না, কোনো একটা বস্তু যদি একটা নির্দিষ্ট পরিমাণ উষ্ণতা বৃদ্ধি করতে চাই, মানে কি, ধরো আছে কারো উষ্ণতা আছে 4 ডিগ্রি সেলসিয়াস, তার উষ্ণতা আমি 6 ডিগ্রি সেলসিয়াস করতে চাই কোনো একটা বস্তু, তাহলে এতে কত পরিমাণ তাপ দিতে হবে? তাহলে উষ্ণতাটা আমরা 4 থেকে 6 করব, তাহলে এই বস্তুকে কত পরিমাণ তাপ দিতে হবে সেটা আমি শিখতে পারবো। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট কি শিখতে পারবো? 2 নম্বর পয়েন্ট শিখতে থাকবো, ঠিক ধরো এখানে একটা বস্তু আছে, এই বস্তুকে নির্দিষ্ট পরিমাণ তাপ দিল, নির্দিষ্ট পরিমাণ তাপ দেওয়ার ফলে এর ধরো ছিল 4 ডিগ্রি, তাহলে এই নির্দিষ্ট পরিমাণ তাপ, ধরো এত ক্যালোরি তাপ দিলাম, ঠিক আছে, তাহলে এই নির্দিষ্ট পরিমাণ তাপ দিলে এর পরবর্তী উষ্ণতা কত হবে সেটা আমরা ডিটারমাইন করতে পারবো। ঠিক আছে, আর কি জানতে পারবো? আর জানতে পারবো, ধরো এই দুটো বস্তু আছে, এটা ধরো আছে 6 ডিগ্রিতে আছে, আর এটা ধরো 12 ডিগ্রিতে আছে সেলসিয়াস। এই দুটো বস্তুকে সংযোজন করে দিলাম, তাহলে আমরা কি শিখেছি আগে, উচ্চতর বস্তু থেকে তাপ নিম্নতর বস্তুর দিকে যাবে। ঠিক আছে, তাহলে গিয়ে এই দুটো একটা কি হবে, তাপীয় সাম্যাবস্থায় আসবে, যেটা আমরা আগের চ্যাপ্টারে পড়েছি। তাহলে এই দুটো বস্তু যখন তাপীয় সাম্যাবস্থায় আসবে, তার মানে এরও তাপ আর এর তাপ সমান হবে। তাপীয় সাম্যাবস্থা যদি আসে, তাহলে তখন নিশ্চয়ই এর 12 ডিগ্রি থাকবে না, বা নিশ্চয়ই এর 6 ডিগ্রি থাকবে না, তাহলে এই দুটোর উষ্ণতা তখন মিলিত হয়ে কত ডিগ্রি হবে সেটা আমরা জিজ্ঞাসা চিহ্ন ডিগ্রি, কত ডিগ্রি হবে সেটা আমরা কোত্থেকে পাবো, সেটাও আমরা এই ক্যালোরিমিটার থেকে জানতে পারবো। এই জিনিসগুলো আমরা জানতে পারবো কোত্থেকে, সঠিক হচ্ছে এই ক্যালোরিমিটার থেকে। ঠিক আছে, আচ্ছা, তার আগে আমাদের কি কি জানতে হবে না, বিভিন্ন যে বিষয়গুলো আছে, কি কি বিষয়ের উপর তাপ বিনিময় ব্যাপারটা নির্ভর করে, ওই জন্য লিখেছি বিভিন্ন বিষয়ের উপর তাপ বিনিময়ের নির্ভরতা। ঠিক আছে, ডিপেন্ডেন্স অফ হিট ট্রান্সফার অন ডিফারেন্ট ফ্যাক্টরস। কি কি ফ্যাক্টরস আছে যার যার উপর আমাদের এই তাপের আদান প্রদান ব্যাপারটা ডিপেন্ড করে। কেন না, আমি কথাই বলছি, ধরে নাও এখানে একটা এই আয়তনের বস্তু আছে, তাহলে একে আমি 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আছে, একে আমি 6 ডিগ্রিতে করব। তাহলে একেও আমি যা পরিমাণ তাপ দেবো, আর এখানে একটা এত বড় বস্তু আছে, এর উষ্ণতা 4 ডিগ্রি আছে, খুব ভালো কথা, একেও আমি 6 ডিগ্রি করব। তাহলে একে যে তাপমাত্রা দেবো, একেও কি একই তাপমাত্রা দেবো, নাকি কম দেবো, নাকি বেশি দেবো? বা এটা তোমরা বুঝতে পারো, তোমরা একটা হাঁড়িতে তুমি জল চাপিয়েছো, তুমি একটা হাঁড়িতে জল চাপিয়েছো, এখানে তুমি ধরো 10 লিটার জল চাপিয়েছো, আর এখানে তুমি 200 ml জল চাপিয়েছো, নিশ্চয়ই একই পরিমাণ বা একই সময় লাগবে না একে 100 ডিগ্রি করে ফোটাতে, বা এটাকে 100 ডিগ্রি ফোটাতে। এর বেলা কম টাইম লাগবে, এর বেশি টাইম লাগবে। তাহলে আমার তো
টেম্পারেচার তো সেই 6 ডিগ্রি করছি বা 100 ডিগ্রি করছি, তাহলে এর ক্ষেত্রে বেশি দিতে হচ্ছে, এর ক্ষেত্রে কম দিতে হচ্ছে। কারণ কি না, কারণ শুধু উষ্ণতা পরিবর্তনটা কতগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে বলে। কি কি ফ্যাক্টর? তার মধ্যে ভরও একটা ফ্যাক্টর আছে। যেরকম কতগুলো ফ্যাক্টর আছে, সেরকম ফ্যাক্টর আছে, একটা হচ্ছে বস্তুর তাপমাত্রা বৃদ্ধি কতটা করতে হবে, এই যে বলেছে তাপ গ্রহণ বা বর্জনের ফলে কোনো বস্তুর অবস্থা পরিবর্তন হয় না হলে, কঠিন হলে কোনো বস্তু কর্তৃক গৃহীত বা মোট বর্জিত তাপের পরিমাণ নির্ভর করে কার কার উপর? একটা হচ্ছে বস্তুর তাপমাত্রা কতটা বৃদ্ধি করতে হবে সেটা তো ডিপেন্ড করে, আর কি বস্তুর ভর কতটা, আর 2 নম্বর হচ্ছে বস্তুর উপাদানের উপর। তাহলে বস্তুটা কিসের উপাদান, বস্তুর মধ্যে বস্তুটা কিসের মেটেরিয়াল। যদি লোহা হয় তাকে তাকে উত্তপ্ত করতে যত সময় লাগবে, তামা হলে একরকম অন্যরকম লাগবে, ওই যে তার উপাদানের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, তাই এবার তাপমাত্রার উপর কিভাবে ডিপেন্ড করে, ভরের উপর কিভাবে ডিপেন্ড করে, আর উপাদানের উপর কিভাবে ডিপেন্ড করে, এই 3টে জিনিস জানলেই তাহলে দেখবো আমরা এখান থেকে ফর্মুলাটা তৈরি হয়ে গেছে। বুঝে গেল? তার আগে আমরা এখানে এই পয়েন্টগুলো একটুখানি জাস্ট রিড আউট করে নেবো কি বলতে চেয়েছি, তাতে করে কি হবে, এখান থেকে এটা রিড আউট করলে আমাদের একটু নলেজটা জাস্ট ইনক্রিজ হবে। এখানে আমরা জাস্ট এটা রিড আউট করবো। কি বলেছে না, আমরা সাধারণ অভিজ্ঞতা থেকে জানি কিছু পরিমাণ জল অল্প গরম করতে যা সময় লাগে ফোটাতে তার থেকে অনেক বেশি সময় লাগে, অথবা কিছু পরিমাণ অল্প গরম জল ঠান্ডা করতে যা সময় লাগে একই পরিমাণ ফুটন্ত জল ঠান্ডা করতে তার থেকে অনেক বেশি সময় লাগে। সুতরাং বোঝা যাচ্ছে বিভিন্ন পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের জন্য একই বস্তুর বিভিন্ন পরিমাণ তাপ গ্রহণ বা বর্জন করে। অর্থাৎ এটা কি বুঝলাম, প্রথম যে পয়েন্টটা বস্তুর তাপমাত্রা বৃদ্ধি যেটা করবো সেটা কিসের উপর কিসে ডিপেন্ড করে না, বিভিন্ন তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের জন্য একই বস্তু মানে বিভিন্ন পরিমাণ তাপমাত্রা, কতটা তাপমাত্রা বৃদ্ধি করছি বা কতটা তাপমাত্রা হ্রাস করছি তার উপর কিন্তু এটা আমাদের সাধারণ লাগে। তারপরে কি বলেছে, আবার একটি হাঁড়িতে অল্প জল নিয়ে ফোটাতে যা সময় লাগে বেশি জল নিয়ে ফোটাতে তার থেকে বেশি সময় লাগে। এক্ষেত্রে বোঝা যাচ্ছে সম পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের জন্য একই উপাদানের বিভিন্ন ভরের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, যেটা সেকেন্ড পয়েন্ট সেটা বললাম। তারপর কি বলেছে, একই ভরবিশিষ্ট লোহা ও জল নিয়ে রাখা লোহা জলের তুলনায় তাড়াতাড়ি গরম হয়। স্পষ্টতই কোনো নির্দিষ্ট পরিমাণ তাপমাত্রা বৃদ্ধির বা গ্রহণ হ্রাসের জন্য বিভিন্ন বস্তুর জন্য একই ভরের বিভিন্ন উপাদানের বস্তুর পরিমাণের উপর তাপ নির্ভর করে। ওই জন্য কি উপর ডিপেন্ড করে, বস্তুর উপর। অর্থাৎ এই যে 3টের উপর ডিপেন্ড করে সেটা তার একটা এক্সাম্পল বা উদাহরণ এখানে সেট করেছে। তাহলে বুঝে গেলাম। এবার আমরা দেখি যে তাপমাত্রা, প্রথম যে পয়েন্টটা বললাম তাপমাত্রা বৃদ্ধি, তার উপর কিভাবে ডিপেন্ড করছে। কিভাবে ডিপেন্ড করছে না বলেছে, আচ্ছা এক মিনিট দাঁড়াও তো, বলুন। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, আপনার নাম্বার সেভ করা আছে, বলুন, আমি বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ কালকে আমরা যাচ্ছি। তাহলে এবার দেখি যে এইগুলোর উপর কিভাবে কিভাবে ডিপেন্ড করে। তাহলে একটা হচ্ছে তাপমাত্রার উপর বললাম, তাপমাত্রার উপর কিভাবে ডিপেন্ড করে না, নির্দিষ্ট ভর এবং উপাদান বিশিষ্ট কোনো বস্তু কর্তৃক গৃহীত বা বর্জিত তাপ তার তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের সমানুপাতিক। অর্থাৎ তাপমাত্রার বৃদ্ধি যদি করতে চাই আর হ্রাস করতে চাই, সেটা হচ্ছে সেই বস্তুটা কতটা তাপ গ্রহণ করবে বা তার কতটা বর্জিত করবে, কতটা গ্রহণ করবে বা বর্জন করবে, সেটা তার বৃদ্ধির বা হ্রাসের সমানুপাতিক। অর্থাৎ যদি বেশি পরিমাণ বৃদ্ধিত করতে চাই তাহলে গৃহীত তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সমানুপাতিক। এই যখন বর্জিত করবে তখন কতটা হ্রাস করতে চাই তার সঙ্গে সমানুপাতিক। ওই জন্যে এখান থেকে বলতে পারি H প্রপোর্শনাল টু হচ্ছে টি। টি কেন, এখানে সেটা দেওয়া নেই হয়তো। H প্রপোর্শনাল টি কি, মানে কতটা তাপের সমানুপাতিক, মানে তাপ গ্রহণ করলে বেশি পরিমাণ, তাহলে বেশি পরিমাণ তাপ দিতে হবে, হ্রাস করলে কমালে তার সঙ্গে সমানুপাতিক। তারপরে কি ভরের সঙ্গে কিভাবে আছে না, কোনো নির্দিষ্ট পরিমাণ উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য একই উপাদানের বস্তু কর্তৃক গৃহীত বা বর্জিত তাপ তার ভরের সমানুপাতিক। অর্থাৎ ভর যত বেশি হবে তাপমাত্রা তত বেশি লাগবে বৃদ্ধির সময়, বা হ্রাসের সময় তার কমাতেও বেশি সময় লাগবে। যেটা এখানে আমি এক্সাম্পল দিলাম যে এটা হচ্ছে বেশি পরিমাণ বস্তু, এটা ছোট, এটার পরিমাণটা কম, মানে এর ভরটা নিশ্চয়ই বেশি হবে, এর ভরটা নিশ্চয়ই কম হবে, তাহলে জন্য ভরের উপর ডিপেন্ড করে।
তাহলে এই ভরের উপর কেমন ভাবে ডিপেন্ড করে, সমানুপাতিক। ভর বেশি হলে তাপ বেশি লাগবে। ওই জন্য একে 4 থেকে 6 ডিগ্রি করতে ধরো আমার যদি 50 ক্যালোরির তাপ লাগে, 50 ক্যালোরি তাপ লাগে, তাহলে এই ক্ষেত্রে আমার হয়তো 10 ক্যালোরি লাগবে। কারণ কি না, এর ভরটা কম, এর ভর বেশি। যত ভর বেশি হবে তাপের পরিমাণ তত বেশি লাগবে। তাহলে ডিপেন্ডিং কার কার উপর করছে, তাপমাত্রার উপর। আচ্ছা, আর কিসের উপর? প্রথমটা তাপমাত্রার সমানুপাতিক মানে কি, মানে এই যে ধরো এটাকে আমি 4 থেকে 6 ডিগ্রি করলাম, 4 থেকে 6 ডিগ্রি করলাম, তাহলে এটা তো গেলই। যদি আমি 4 থেকে 12 ডিগ্রি করতে যেতাম, তাহলে প্রথমবারে যা তাপ লাগতো পরের বারে তার বেশি লাগবে। তাহলে কিসের উপর ডিপেন্ড করলো, তাপমাত্রার উপর। মানে কতটা বাড়াচ্ছি, যত বেশি বাড়াতে যাব তত বেশি তাপ লাগবে। এটা হচ্ছে কখন, যখন তাপমাত্রা বৃদ্ধির সময়। যখন হ্রাস করতে যাব, যদি 12 ডিগ্রি থেকে 4 ডিগ্রি করি, তাহলে কি, তাহলে বেশি পরিমাণ তাপ কমবে। আর যদি 12 ডিগ্রি থেকে মাত্র 10 ডিগ্রি কমে, আর একটু কম কমবে, বিপরীতটা। তাহলে যেন কি, উষ্ণতার উপর ডিপেন্ড করে, ভরের উপর ডিপেন্ড করে। আর কিসের উপর ডিপেন্ড করে, আর হচ্ছে উপাদান। কোনো বস্তু করতে গৃহীত বা বর্জিত তাপ তার উপাদানের উপর ডিপেন্ড করে। উপাদান মানে কি, একটা আছে লোহার বস্তু, একটা কাঁচের বস্তু, একটা জল, আর একটা হচ্ছে পারদ। বিভিন্ন উপাদানের বস্তুর তাপমাত্রা গ্রহণ বা বর্জনের প্রবণতা বিভিন্ন রকম। তাহলে আলটিমেটলি কি এলো, সুতরাং বস্তু কর্তৃক গৃহীত তাপ এইচ, যেটাকে আমরা এইচ দ্বারা ডিনোট করছি, এইচ বস্তুর ভর এবং উষ্ণতা বৃদ্ধি টি হলে কিভাবে সম্পর্কযুক্ত, এইচ প্রপোর্শনাল এম ইন্টু টি। আর উপাদানের উপর ডিপেন্ড করে, সেটা কিভাবে ডিপেন্ড করে, সমানুপাতিক না ব্যস্ত, সেটা তো বলে দেওয়া নেই। ওই জন্য উপাদানটার কথা মাথায় থাকবে, কিন্তু প্রপোর্শনাল নয়। সেটা কিভাবে আসবে, সেটা আমরা ধ্রুবক দিয়ে বার করতে পারবো। ঠিক আছে, তাহলে এখান থেকে বলতে পারি এইচ ইজ ইকুয়াল টু এস এম টি। এইচটা কি, একটা ধ্রুবক। ঠিক আছে, এবং এই স্পষ্টতই এস এর মানটা কির উপর ডিপেন্ড করে, বস্তুর উপাদানের উপর নির্ভরশীল। এই এসটাই হচ্ছে বস্তুর উপাদানের উপর ডিপেন্ডশীল। ঠিক আছে, তাহলে 1 নম্বর এই যে সমীকরণটা পাওয়া গেল, এর সাহায্যে আমরা কি পরিমাপ করতে পারবো, এর সাহায্যে আমরা তাপ পরিমাপ করা সম্ভব হবে। তাহলে কিরকম তাপ পরিমাপ করতে পারি, এই সমীকরণটা দিয়ে আমরা সেরকম তাপটা ডিটারমাইন করতে পারি, যেটা কি না, কোনো বস্তু উষ্ণতা পরিবর্তনের জন্য কি পরিমাণ তাপ শোষণ বা বর্জন করেছে, শুধুমাত্র আমরা সেটাই পরিমাপ করতে পারবো। কিন্তু ওই বস্তুটার মধ্যে কি পরিমাণ তাপ আছে তা কিন্তু আমরা এই সমীকরণ দিয়ে পরিমাপ করতে পারবো না। ধরে নাও, কথাই বলছি কিরকম, এই সমীকরণটা দিয়ে কি পরিমাপ করতে পারবো না, ধরে নাও এই বস্তুটা, এটা আমার একটা বস্তু ছিল, এই বস্তুটার তাপমাত্রা ছিল প্রথম 12 ডিগ্রি। এখান থেকে আমি করে নিচ্ছি 120 ডিগ্রি বা 121 ডিগ্রি, কথা বলছি 121 ডিগ্রি ধরে নাও আছে। এখান থেকে বস্তুটার তাপমাত্রা, এই বস্তুটার তাপমাত্রা হয়ে গেল কত, 125 ডিগ্রি। তাহলে আমরা ওই এইচ ইজ ইকুয়াল টু এস এম টি, এইটা দিয়ে আমরা কিন্তু এই বস্তুটা যে 125 ডিগ্রি তাপমাত্রা আছে সেটা আমরা ডিটারমাইন করতে পারবো না। আমরা ডিটারমাইন করতে পারবো যে একে যখন তাপ গ্রহণ বা বর্জন করা হলো, এতে 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করা হলো, এইটা আমরা ডিটারমাইন করতে পারবো। কিন্তু এর বেড়ে কত হলো, আলটিমেট কত ডিগ্রি হলো, সেটা কিন্তু আমরা ডিটারমাইন করতে পারবো না। এই কারণে এই এইচটা কি, এই এইচটা হচ্ছে গৃহীত বা বর্জিত তাপ, অর্থাৎ এই 4 ডিগ্রিটার মান ইন্ডিকেট করছে। বাট এটা কিন্তু কখনো ইন্ডিকেট করছে না যেটা 125 ডিগ্রি কি 121 ডিগ্রি। ঠিক আছে, সেটা কিন্তু ইন্ডিকেট করছে না, বোঝা গেল। যার জন্য এখানে বলা আছে কি না, সুতরাং বস্তু কর্তৃক গৃহীত তাপ বা বর্জিত তাপ হতে পারে, হোয়াট এভার এইচ, অর্থাৎ এই এইচটা কি নির্দেশ করে, গৃহীত তাপ বা বর্জিত তাপটাকে নির্দেশ করে। ঠিক আছে, তাহলে এইটা আমরা ডিটারমাইন করতে পারবো। ওকে, বোঝা গেছে এই পর্যন্ত। তাপের একক কি আছে সেটা দেখব। তাহলে তাপের একক বলতে কি, তাপের এককে সংজ্ঞা কিভাবে দেওয়া হয়েছে না, 1 গ্রাম কথা বলবো না, একক ভরের বিশুদ্ধ জলের তাপমাত্রা 1 ডিগ্রি বৃদ্ধির জন্য যে পরিমাণ তাপ লাগে তাকে একক তাপ বলা হয়। তাপের এককটা আমরা জানবো। আগে আমরা দেখেছি একক মানে একটা জুল বা নিউটন, ডাইন, বিভিন্ন বস্তু বিভিন্ন রকম একক ছিল, কিন্তু এখানে আগে একটা ডিটারমাইন করা হয়েছে যে একক তাপ বলতে আমরা তাহলে একক তাপ বলতে কি বুঝবো, একক তাপ বলতে আমরা এটাই বুঝবো কি না, বিশুদ্ধ জলের
একক ভরের একটা বিশুদ্ধ জল আছে, তার তাপমাত্রা 1 ডিগ্রি বৃদ্ধি করব, সেই 1 ডিগ্রি পরিমাণ বৃদ্ধি করতে যে তাপ লাগে তাকে বলা হচ্ছে একক তাপ। ঠিক আছে, এবার কি বলেছে না, কেন এরকম এরকম ডেফিনেশন কেন দেওয়া হয়েছে না, সেক্ষেত্রে জলের এস যাতে 1 হয় এই জন্য এই জিনিসটা ধরা হয়েছে। ঠিক আছে, কেন সেটা বলছি। এবার বলছি, দেখো যে পদার্থের ভর এবং উষ্ণতা বিভিন্ন এককে প্রকাশ করে তাপের একক পাওয়া যায়। কিভাবে করব না, এখানে এই 1 নম্বর যে সমীকরণটা আমরা এখানে পেয়েছিলাম, এই সমীকরণে এম এর মান, এম এবং টি উভয়ের মান যদি 1 বসাই, এম এবং টি এর মান যদি 1 বসাই, বা এইচ এর এম এবং টি এর মান, এম টি এবং এইচ প্রত্যেকের মান যদি আমরা 1 বসাই, কেন না এখানে বলেছিলাম আমি একক ভরের একক উষ্ণতা, তাহলে ভরের মান 1, উষ্ণতার মান 1, এইচ এর মানটা কি, তাকে বলবো আমরা কি, তাকে আমরা কি বলেছি একক তাপমাত্রা, তাহলে তাপমাত্রাটা 1, সবকিছু বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে কি পাচ্ছি, এস এর মান তাহলে কত আসছে, তাহলে এখানে এইচ এর মান যদি 1 বসাই, এম এর মান যদি 1 বসাই, টি এর মান যদি 1 বসাই, তাহলে এস এর মান অবশ্যই 1 আসছে। তাহলে কি পাচ্ছি, এস এর মান 1। অর্থাৎ তাপের একক এমন ভাবে ঠিক করা হয়েছে যাতে বিশুদ্ধ জলের ক্ষেত্রে এস এর মান 1 এটা হয়, কারণ এটাকে পরবর্তীকালে আমরা আপেক্ষিক তাপ বলবো, কারণ সেখানে জলের আপেক্ষিক তাপ সর্বোচ্চ এবং ওটাকে 1 ধরা হয়, কারণ ওটাকে আমরা একটা রেফারেন্স বলতে পারো, ওটাকে রেফারেন্স ধরে সেট করা হয়েছে। ঠিক আছে, এবার এখানে আমার দেওয়া হয়েছে কি ক্যালোরি ডেফিনেশন। তাহলে ক্যালোরি এর ডেফিনেশন কি দেওয়া হয়েছে না, 1 গ্রাম। আগেবারে বলা হয়েছিল একক ভরের, অর্থাৎ ওটা যখন কোনো একটা বলে দেওয়া ছিল না, মানে সেটা সিজিএস না এটাই বলে দেওয়া ছিল একক ভর। এবার আমরা যখন ক্যালোরি নিয়ে বলছি তখন 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তাকে বলা হচ্ছে 1 ক্যালোরি। কেন 1 গ্রাম নেওয়া হলো না, যেহেতু এটা সিজিএস পদ্ধতিতে, কারণ আমরা জানি সিজিএস পদ্ধতিতে ভরের একক হচ্ছে গ্রাম, ওই জন্য 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তাকে 1 ক্যালোরি বলা হয়। তাহলে ক্যালোরি বলতে আমরা কি বুঝে গেলাম না, এইখানে আমি 1 গ্রাম একটা বিশুদ্ধ জল নেব, তার উষ্ণতা যাই থাকুক, যদি 5 ডিগ্রিও থাকে, তার উষ্ণতা যদি 5 ডিগ্রিও থাকে, সেই 5 ডিগ্রি থেকে আমি 6 ডিগ্রি করব, এটাকে 6 ডিগ্রি করব। এইটা করতে আমার যে তাপ লাগবে সেই তাপটাকে বলা হচ্ছে 1 ক্যালোরি তাপ, CAL তাপ, 1 ক্যালোরি তাপ। ঠিক আছে, 1 ক্যালোরি তাপ মানে কি না, 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করবো। সেটা কি 50 থেকে 60 হতে পারে, 50 থেকে 51 হতে পারে, 51 থেকে 52 হতে পারে, হোয়াট এভার, যে কোনো ডিগ্রি, যে কোনো উষ্ণতা 1 গ্রাম বৃদ্ধি করবে। ঠিক আছে, এবার ওই জন্য বলবো কি বলেছে এখানে, লক্ষ্য করে দেখো ক্যালোরির সংজ্ঞাতে তাপমাত্রা 1 ডিগ্রি বৃদ্ধির কথা বলা হয়েছে, কিন্তু কত ডিগ্রি থেকে বৃদ্ধি করা হয়েছে সে কথা বলা নেই। অর্থাৎ 6 থেকে 7 ডিগ্রি নাকি 70 থেকে 71 নাকি অন্য কিছু তা বলা নেই। আসলে 1 গ্রাম বিশুদ্ধ জলকে 0 থেকে 1 ডিগ্রি পর্যন্ত গরম করতে যে তাপ লাগে আর 45 থেকে 46 ডিগ্রি গরম করতে যে তাপ লাগে তা এক নয়, সামান্য আলাদা। তাই ক্যালোরির সংজ্ঞাতে যে পরিমাণ তাপের কথা বলা হয়েছে উষ্ণতা স্কেলের বিভিন্ন অংশে তার বিভিন্ন হয়। এই অসুবিধা দূর করার জন্য গড় ক্যালোরি নিম্নলিখিতভাবে সংজ্ঞা দেওয়া হয়। ঠিক আছে, একটু আগে আমি বললাম যে তাপমাত্রা 1 ডিগ্রি বৃদ্ধির জন্য, এবং সেটা বলতে গিয়ে আমি কি বললাম, ধরো এই বস্তুটা আছে আর এই বস্তুটা আছে, এটা একই বস্তু। প্রথমে এর ছিল আমার 4 ডিগ্রি, সেখান থেকে আমি করলাম 5 ডিগ্রি, তাহলে এটাতে আমার কি পরিমাণ তাপ লাগলো সেই তাপটাকে আমি বলছি 1 ক্যালোরি। আচ্ছা, তাহলে যদি আমি এই বস্তুটার প্রাথমিক উষ্ণতা 4 এর জায়গায় 40 থাকতো, সেখান থেকে যদি আমি 41 করতাম, তাহলেও তো আমি তাকে 1 ক্যালোরি বলবো, কারণ 1 ডিগ্রি বৃদ্ধি করতে গেলে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে এইটা থেকে এইটা বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগছে, এইটা থেকে একই ভর, একক ভরেরই এই একই ভর, এটা থেকে এটা বৃদ্ধি করতে তার থেকে বেশি লাগছে। কারণ কি, আমরা একটু আগে দেখেছি এই গৃহীত বা বর্ধিত তাপ প্রপোর্শনাল টু এইচ, মানে যত উচ্চতা যত আমার তাপমাত্রা বাড়বে তত তো তার উপর ডিপেন্ড করবে। যদিও সেটা নয়, মানে এটা মেইনলি বোঝায় যে 40 থেকে 41 করতে না 40 থেকে 42 করতে, তার উপর ডিপেন্ড করে।
তবুও দেখা গেছে এটার উপর এর থেকে এতে তাপ বেশি লাগছে। তাহলে 1 ক্যালোরির মান তো সব জায়গায় সমান থাকলো না, ওই জন্যে কি করা হয়, ওই জন্য ওটাকে গড়ে হিসেব করা হয়। ঠিক আছে, গড় ক্যালোরি মেজার। গড় ক্যালোরি কি বলেছে না, 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 0 ডিগ্রি থেকে 100 ডিগ্রি করতে যে পরিমাণ তাপ লাগে তাকে 100 দিয়ে ভাগ করে যে মান পাওয়া যায় তাকে গড় ক্যালোরি বলা হয়। ঠিক আছে, ওই জন্য 15 ডিগ্রি ক্যালোরি এর মানে কি না, 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 14.5 ডিগ্রি থেকে 15.5 ডিগ্রি যে পরিমাণ লাগে 15 ডিগ্রি। কিন্তু এটা কেন হয়েছে না, গড় করার জন্য হয়েছে। তবু আমরা কি বলবো না, আমরা এই গড়েরটা অত হিসেব ভাববো না, শুধু আমরা ক্যালোরি জানবো, গড় ক্যালোরি ফর্মুলা জানবো না, শুধু আমরা ক্যালোরি জানবো। ঠিক আছে, বলেছে কি না এর মান প্রায় গড় ক্যালোরির সমান। ঠিক আছে, এই কারণে এই বিশেষ পরিমাণ তাপকে একটি একক হিসেবে ধরা হয়, এই কারণে বিশেষ পরিমাণ তাপকে একক ধরা হয়, কারণ আমরা গড় ক্যালোরি ছাড়া ক্যালোরি হিসেবে হিসেব করবো। এবার ক্যালোরি থেকে একটু বড় হচ্ছে কিলো ক্যালোরি বা কিলোগ্রাম ক্যালোরি। কি কাকে বলছে না, 1 কিলোগ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তাকে 1 কিলো ক্যালোরি বলছে। যেহেতু ওখানে 1 গ্রাম ছিল, এখানে হচ্ছে 1 কিলোগ্রাম। ঠিক আছে, একে বলা হচ্ছে কিলো ক্যালোরি। তাহলে কিলো ক্যালোরি কাকে বলবো না, যখন 1 কিলোগ্রাম বিশুদ্ধ জলের যখন ভরটা 1 কিলোগ্রাম হবে তখন তাকে কিলো ক্যালোরি বলবো, আর ওখানে ভরটা ছিল 1 গ্রাম। ঠিক আছে, তাহলে 1 কিলোগ্রাম মানে হচ্ছে 1000 গ্রাম, আর যেহেতু তাহলে 1 কিলো ক্যালোরি মানে কত হবে 1000 ক্যালোরি, মানে 1 কিলো ক্যালোরি সমান হবে 1000 কিলো ক্যালোরি। এটা কেন লাগবে না, এটা অনেক সময় প্রশ্নতে আসবে 1 ক্যালোরি সমান জিজ্ঞাসা চিহ্ন কিলো ক্যালোরি, তখন তোমার লিখতে হবে 1000। ঠিক আছে, কি করে বুঝলে না, ক্যালোরির ডেফিনেশনে 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতাকে নেওয়া হয়েছিল, আর কিলো ক্যালোরি ডেফিনেশনে 1000 গ্রাম বা 1 কেজি জলকে নেওয়া হয়েছে, ওই জন্য এটা ধরুন এত বুঝতে গেল। ভেরি গুড। এবার আছে এছাড়াও আছে কি, এছাড়াও আমার আছে ব্রিটিশ থার্মাল একক, এটা তো নেওয়া হয় বা বিটিএইচও বলা হয়। ব্রিটিশ থার্মাল একক মানে বুঝতে পারছো, সেটা অবশ্যই এফপিএস পদ্ধতি। তাহলে এফপিএস পদ্ধতিতে ভরের একক কি পাউন্ড, আমরা কি না 1 পাউন্ড বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি ফারেনহাইট বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তাকে 1 ব্রিটিশ থার্মাল একক বলা হয়, এবং এটিপিএস পদ্ধতিতে। এবার এখানে দেখো এখানে ছিল 1 ডিগ্রি সেলসিয়াস, এখানে হলো 1 ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে, এটাকে কেন ইউজ করা হয় না, এটা আর ব্রিটিশরা ব্যবহার করতো, এটা থেকে ওরা থার্ম ব্যবহার করতো। কিরকম না, ইংল্যান্ডে ব্যবসায়িক কাজে এক ধরনের ব্যবহার করা হয়, তাকে এটিকে বৈজ্ঞানিক কাজে একে তাপের বাণিজ্যিক একক বলা হয়। ইংল্যান্ডে রান্নার কাজে ব্যবহৃত গ্যাসের মূল্য থার্ম এককের ভিত্তিতে করা হয়, 1 থার্ম সমান হচ্ছে এত ব্রিটিশ থার্মাল একক। এবং এটা অতটা মনে না রাখলেও চলবে, তবু মনে রাখতে হবে কেন থাকবে না, থার্ম কিসের একক, তখন তবে বলতে হবে সেটা হচ্ছে থার্ম হচ্ছে তাপের একক, তাপমাত্রা না, তাপের একক। ঠিক আছে, তাপমাত্রা কিন্তু নয়, তাপের একক। তাপের একক কি থার্ম, কতটা তাপ তোমার দিল। ঠিক আছে, এবং এটা কখনো আসবে না এত কত পাউন্ড সময় কত পাউন্ড, এটা আসবে না। শুধু মনে রাখতে হবে ব্রিটিশ থার্মাল একক বা থার্ম এগুলো কিসের একক, এগুলো তখন বলতে হবে তাপের একক। এবার হচ্ছে তাহলে আমাদের মূল মনে রাখতে হবে কোনটা, সিজিএস আর এসআই পদ্ধতিতে। এসআই পদ্ধতিতে তাপের একক কি হবে, এসআই পদ্ধতিতে তাপের একক হবে জুল, আর সিজিএস এ আমরা দেখলাম ক্যালোরি। এই দুটি মূলত আমাদের মনে রাখতে হবে, তবু মাঝখানের গুলো আমাদের শুনে রাখতে হবে। তার কারণ কি না, দম করে কোনো সময় আমাদের এটা কিসের একক চলে আসতে পারে, থার্ম মানে কিসের একক চলে আসতে পারে। ঠিক আছে, এবার বলবো সেলসিয়াস তাপ একক বা পাউন্ড ক্যালোরি। পাউন্ড ক্যালোরি কাকে বলা হয়, এটি সিজিএস এবং এফপিএস পদ্ধতির মিশ্রণে একটা গঠিত একক। তখন আমরা সিজিএসও দেখলাম, এফপিএসও দেখলাম, এবং এটা কারা ব্যবহার করে, ইঞ্জিনিয়ারিং এবং কারিগরি বিভাগে এককে ব্যবহার করা। কেন ব্যবহার করে না, এটা ব্যবহার করলে ওদের ক্যালকুলেশনের সুবিধা, তার জন্য হয়তো ওরা ব্যবহার করে। কাকে বলছে না, 1 পাউন্ড বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তাকে 1 সেলসিয়াস তাপ বলা হয়। ঠিক আছে, একে পাউন্ড ক্যালোরি বা পাউন্ড ডিগ্রি সেলসিয়াস বলা হয়, কিন্তু আমাদের এত মনে রাখার প্রয়োজন নেই, শুধু নামটা শুনে রাখতে হবে যে সেলসিয়াস তাপ একক মানে হচ্ছে বা অনেক সময় বলতে হবে পাউন্ড ক্যালোরি কিসের একক, সেটা হচ্ছে কিন্তু তাপের একক। ঠিক আছে, আচ্ছা এবারে জুল হচ্ছে কি, এসআই পদ্ধতির তাপের একক জুল। আর আমরা একটু আগে দেখলাম ক্যালোরি, ক্যালোরি আর জুলের মধ্যে সম্পর্ক কি না, 1 ক্যালোরি সমান হচ্ছে 4.2 জুল। এইটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, 1 ক্যালোরি ইজ ইকুয়াল টু 4.2 জুল। এগুলো খাতাতে নোট করে রাখতে হবে।
যে আমার এই চ্যাপ্টার থেকে কোন মানটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে 1 ক্যালোরি ইজ ইকুয়াল টু 4.2 জুল। কারণ এটা আমার আসবে, যেমন পরীক্ষাতে আমি বলেছিলাম যে এত নিউটন সমান কত ডাইন, বা 1 নিউটন সমান জিজ্ঞাসা চিহ্ন ডাইন। এটা যেমন পরীক্ষাতে বারবার আসে, এটাও ঠিক তেমন আসবে 1 জুল সমান জিজ্ঞাসা চিহ্ন ক্যালোরি। এটাও কিন্তু আসবে পরীক্ষাতে। সেগুলোর মধ্যে হচ্ছে এটা ওই একটা ইম্পর্টেন্ট পার্ট। বোঝা গেল? বাকি এগুলো আমার মনে রাখার দরকার নেই, এসব আমার হিসেব করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, এগুলো হিসেব করার কোনো প্রয়োজন নেই, মাথাতেও আমি এগুলো রাখবো না, এসব আমার কিছু রাখবো না, তাহলে আমার করে রাখতে হবে। এবার আমি চলে আসবো স্পেসিফিক হিট বা আপেক্ষিক তাপ কাকে বলা হয়। ঠিক আছে, এবার আমরা জাস্ট পড়বো আপেক্ষিক তাপ আর স্পেসিফিক হিট কাকে বলা হয়। আপেক্ষিক কথাটা আগেও শুনেছ, আপেক্ষিক গুরুত্ব বা আপেক্ষিক গতিবেগ, বা তারও আগে আমরা আপেক্ষিক অনেক কিছু পড়েছি। এর আগে একটা কি পড়েছিলাম, আপেক্ষিক দিয়ে অনেক কিছু পড়েছি। আপেক্ষিক মানেই হচ্ছে কারোর সঙ্গে তুলনা। ঠিক আছে, মানে আপেক্ষিক মানে কারোর সঙ্গে কারো তুলনা করবে, তবেই সেটাকে আমরা বলবো আপেক্ষিক। আপেক্ষিক কাকে বলছে না, সমান ভরের কোনো পদার্থ এবং জল নিয়ে যদি সমান পরিমাণ উষ্ণতা বৃদ্ধি করা হয়, তবে উক্ত পদার্থ কর্তৃক গৃহীত তাপ এবং জল কর্তৃক গৃহীত তাপের অনুপাতকে ওই পদার্থের আপেক্ষিক তাপ বলা হয়। ঠিক আছে, ওই জন্য কোনো পদার্থের আপেক্ষিক তাপ মানে কি, মানে ওই পদার্থের এম ভরের টি উষ্ণতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় তাপ বাই এম ভরের টি উষ্ণতায় এম ভর জলের টি উষ্ণতা বৃদ্ধির প্রয়োজনীয় তাপ। মানেটা কি বোঝা গেল? মানেটাকে আমি একটু জাস্ট ক্লিয়ার করে বলছি জিনিসটা কেমন। হ্যাঁ, আশা করি আপেক্ষিক তাপটা ক্লিয়ার। সমান ভরের কোনো পদার্থ এবং জল নিয়ে যদি সমান পরিমাণ উষ্ণতা বৃদ্ধি করা হয়, তবে উক্ত পদার্থ কর্তৃক গৃহীত তাপ এবং জল কর্তৃক গৃহীত তাপের অনুপাতকে বলা হচ্ছে আপেক্ষিক তাপ। এবং এখানে যে উদাহরণটা দিলাম সেটা নিশ্চয়ই বুঝতে পারলে। উদাহরণটা কি না, যে কোনো একটা ক্লাসের ফার্স্ট বয়ের সঙ্গে তার নাম্বার ধরো সবসময় তুলনা করা হচ্ছে। তাহলে কোনো একজন ছেলে, তার নাম পি, সে যদি 100-তে 12 পায়, আর কোনো একজন স্টুডেন্ট যার নাম জে, সে যদি 100-তে 90 পায়, তাহলে সেই ফার্স্ট বয়ের সঙ্গে তুলনা করব, এ 100-তে কত পেয়েছে 12, এ 100-তে কত পেয়েছে 90, তাহলে এই তুলনাটাকে বলা হচ্ছে কি না আপেক্ষিক। তাহলে এবার নিশ্চয়ই বুঝতে পারছো আমরা এখনো পর্যন্ত যত কিছু আপেক্ষিক করেছি তার কি হবে, যেটা দুটো সমজাতীয় রাশির অনুপাত। আপেক্ষিক মানে কি, দুটো সমজাতীয় রাশির অনুপাত। তাই আপেক্ষিক বলা মানেই তার কোনো একক থাকবে না। অতএব আপেক্ষিক তাপ দুটি তাপের অনুপাত বলে এর কোনো একক নেই, এটি সংখ্যা মাত্র। স্পষ্ট দিয়ে কি বলবো, সিজিএস, এফপিএস ইত্যাদি যে কোনো পদ্ধতি আপেক্ষিক তাপের মান সমান। কারণ কি না, ওর কোনো একক নেই। ঠিক আছে, যেহেতু ওটা হচ্ছে দুটো একই জাতীয় রাশির অনুপাত। ঠিক আছে, যেমন এটাও যদি বলা হয় এত মার্কস বাই এত মার্কস থেকে একটা সংখ্যা দাঁড়িয়ে গেল। ঠিক আছে, ওরকম ব্যাপারটা হচ্ছে এরকম। আচ্ছা, এবার দেখো সিজিএস পদ্ধতিতে ভরের একক গ্রাম এবং উষ্ণতার একক ডিগ্রি সেলসিয়াস, তাই তো। এই জন্য আমরা এই আপেক্ষিক তাপের এস এর মানটা নির্ণয় করব। কিরকম ভাবে করব, তাহলে 1 গ্রাম পদার্থের 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় তাপ বাই 1 গ্রাম জলের 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় তাপ। এবার আমরা অলরেডি এটা জানি যে 1 গ্রাম জলের উষ্ণতা বৃদ্ধি করতে কত ডিগ্রি তাপ লাগে, 1 ক্যালোরি। কারণ আমরা ক্যালোরির যখন ডেফিনেশন পড়লাম, সেটাই তো পড়লাম, ক্যালোরি ডেফিনেশন কি বললাম এখানে, যে 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তাকে 1 ক্যালোরি বলে। তাহলে এখন দেখো এখানে যখন এই কম্পারিজনটা আসছে, 1 গ্রাম জলের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে 1 ক্যালোরি তাপ লাগবে। তাহলে এস মানে হচ্ছে আপেক্ষিক তাপ, যেটা ডেফিনেশন কি দেওয়া হয়েছিল, এটা এই যে কোনো পদার্থের আপেক্ষিক তাপকে কি ডেফিনেশন দেওয়া হয়েছিল না, ওই পদার্থের এম ভরের বাই এম ভরের, আমি এম ভরের জায়গায় 1 গ্রাম ভরের নিয়ে নিলাম। তাহলে এস ইজ ইকুয়াল টু এম ভরের জায়গায় 1 গ্রাম নিলে একই ব্যাপার। তাহলে এস ইজ ইকুয়াল টু কি হলো, 1 গ্রাম ভরের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি বাই এটা, তাহলে 1 গ্রাম পদার্থের উষ্ণতা বৃদ্ধিটা এটা। তাহলে এস ইজ ইকুয়াল টু কি বলতে পারি, অর্থাৎ 1 গ্রাম পদার্থের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করার জন্য প্রয়োজনীয় তাপটাই হচ্ছে কত না, এস ক্যালোরি। এইভাবে 1 পাউন্ড
ঘরের 1 ফারেনহাইট উষ্ণতা বৃদ্ধির জন্য কত হবে? এস ব্রিটিশ থার্মাল একক। কারণ কি না, বললাম যে এখানে এস এর কোনো প্রত্যেক ক্ষেত্রে মানটা একই, তাহলে এখানে একই মাত্র সংখ্যা, তাহলে এটা যেহেতু এফপিএস ওই জন্য হচ্ছে ব্রিটিশ থার্মাল একক। ওই জন্য বলছে আপেক্ষিক তাপের সংজ্ঞাটা কি বললো না, কোনো পদার্থের একক ভরের তাপমাত্রা একক বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তাকে ওই পদার্থের আপেক্ষিক তাপ বলা হয়। তাহলে আপেক্ষিক তাপের ডেফিনেশনটা কি বললাম? আপেক্ষিক তাপের ডেফিনেশনটাকে দুভাবে বলতে পারি। একটা এটা বলতে পারি যে সমান ভরের সেই বস্তুটা এবং সমান ভরের জলের মধ্যে তুলনা করে বলতে পারি, বা সেটাকে ঘুরিয়ে আমি এরভাবে বলতে পারি। কেন কিভাবে বলতে পারি না, কোনো পদার্থের একক ভরের তাপমাত্রা একক ভর মানে সেটার 1 গ্রাম হোক বা 1 পাউন্ড হোক বা 1 কেজি হোক, তার তাপমাত্রা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তাকে আপেক্ষিক তাপ বলে। এটা কেন বলতে পারলাম? যেহেতু জলের যে একক ভরের জলের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যেটা লাগে সেটা হচ্ছে ইউনিট বা 1 ক্যালোরি বা 1 থার্মাল একক, যাই লাগুক না করো সেটা সবসময় ইউনিট হবে। ওই জন্যে কি করা হয়েছে, ডেফিনেশনটাকে আমরা ঘুরিয়ে এইভাবে বলতে পারি যে একক ভরের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে বা একক তাপমাত্রা বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে। এই জন্য বলা হয়েছে কি, সিজিএস পদ্ধতিতে কোনো পদার্থের 1 গ্রাম ভরের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যত ক্যালোরি তাপের প্রয়োজন হয় ওই পদার্থের আপেক্ষিক তাপ সেটাই। একইভাবে এফপিএস পদ্ধতিতে কোনো পদার্থের উষ্ণতা মানে কোনো পদার্থের ভর মানে কোনো পদার্থের 1 পাউন্ড ভরের 1 ফারেনহাইট উষ্ণতা বৃদ্ধি করতে যত ব্রিটিশ থার্মাল একক তাপ প্রয়োজন সেটা আপেক্ষিক তাপ। তাহলে আপেক্ষিক তাপের সংজ্ঞাটা বুঝতে পেরে গেলে সেটা বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন রকম হয়ে যাচ্ছে। এই জন্য বলছে এই সংজ্ঞা অনুসারে আপেক্ষিক তাপ একটি সংখ্যা মাত্র নয়, এর সুনির্দিষ্ট একক আছে। সিজিএস পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক হচ্ছে ক্যালোরি পার গ্রাম সেলসিয়াস। কখন? যখন আমরা এটাকে বিকল্পভাবে দেব, যখন এটা বিকল্প পদ্ধতিতে লাগাচ্ছি তখন আমরা আপেক্ষিক তাপের একক পাচ্ছি কি না, ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। কেন? সেখানে আমরা যখন এর মানটা বসিয়ে দিচ্ছি তখন আমরা দেখতে পাচ্ছি কি না, আপেক্ষিক তাপ মানে হচ্ছে 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে, তাহলে তাপ 1 ডিগ্রি বৃদ্ধি করতে একক ভরের, তার মানে জন্য কি বলতে পারছি, তাপের একক প্রতি গ্রাম সেলসিয়াসে। তাহলে এটাও বলতে পারি। এনে বলেছি কি, কোনো পদার্থের একক ভরের তাপমাত্রা একক বৃদ্ধি করতে, তার মানে কি 1 গ্রাম ভরের তাপমাত্রা বৃদ্ধি করব 1 ডিগ্রি সেলসিয়াস, তাহলে তার জন্য কত তাপ লাগে, তার জন্য কোনো একটা ক্যালোরি লাগে। তাহলে ওই জন্য বলছে ক্যালোরি প্রতি গ্রাম সেলসিয়াসে কত লাগে, সেটাকেও কিন্তু আমরা অনেক সময় আপেক্ষিক তাপের জন্য ব্যবহার করতে পারি। আর এমনিও আমরা কিন্তু এটাও বলতে পারি এর কোনো একক নেই, যখন কম্পেয়ার করে যখন লিখছি তখন তার কোনো একক নেই। বোঝা গেল? একইভাবে এফপিএস পদ্ধতিতে কত না, ব্রিটিশ থার্মাল একক পার পাউন্ড ফারেনহাইট, মানে 1 পাউন্ড ভরের 1 ডিগ্রি বৃদ্ধি করতে যতটা তাপ লাগছে। ঠিক আছে? এসআই পদ্ধতিতে তাপের সংখ্যা কোনো পদার্থের, তাহলে একইভাবে এসআই পদ্ধতিতে কি হবে না, কোনো পদার্থের 1 কেজি ভরের 1 কেলভিন উষ্ণতা বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তাকে উপাদান আপেক্ষিক তাপ বলা হয়। ওই জন্য এসআই পদ্ধতিতে তাপের আপেক্ষিক তাপের একক কি হবে, জুল কেজি কেলভিন। জুল যে তাপটা লাগে সেটা হচ্ছে জুল, কারণ এসআই পদ্ধতিতে তাপের একক জুল প্রতি কেজি প্রতি কেলভিন, কারণ এসআই পদ্ধতিতে উষ্ণতার একক কি, কেলভিন, সেটা আমরা আগের চ্যাপ্টারে পড়েছি, মানে তাপের একক হচ্ছে কেলভিন। ওই জন্যে উষ্ণতার একক হচ্ছে কেলভিন আর তাপের হচ্ছে জুল। কি পরিমাণ এসআই পদ্ধতিতে কি পরিমাণ তাপ লাগে না, জুল তাপ লাগে কত, পার কেজি পার কেলভিন, অর্থাৎ 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করতে, মানে 1 কেলভিন উষ্ণতা বৃদ্ধি করতে 1 কেজি ভরের 1 কেলভিন উষ্ণতা তাপ বৃদ্ধি করতে কত লাগে সেটা হচ্ছে এটা। ওই জন্যে এই পদ্ধতিতে জলের আপেক্ষিক তাপ, তাহলে এখান থেকে এটাও আসতে পারে যে এসআই পদ্ধতিতে জলের আপেক্ষিক তাপ কত, এই পদ্ধতি অনুযায়ী জলের আপেক্ষিক তাপ হবে 4200 জুল কেজি পার কেলভিন, এটাও কিন্তু আসবে। ঠিক আছে? এবং কতগুলো কঠিন বা তরল পদার্থের আপেক্ষিক তাপের সারণী এখানে দিয়ে দিয়েছে। ঠিক আছে? যেমন পিতল, তামা, হেন তেন করে মনে রাখবে সবচেয়ে বেশি আপেক্ষিক তাপ কার বেশি, সেটা হচ্ছে জল। এবং জলের আপেক্ষিক তাপ কত ধরা হয়, জলের আপেক্ষিক ধরা হয় 1, কততে, সিজিএস পদ্ধতিতে। আর এসআই পদ্ধতিতে জলের একক কত, জলের আপেক্ষিক তাপ কত, 4200 ক্যালোরি।
সিজিএস পদ্ধতিতে জলের আপেক্ষিক তাপ যে 1 সেটা আমরা সবাই জানি, সবাই সর্বজন স্বীকৃত, সবাই জানে, কিন্তু ওটা পরীক্ষাতে আসবে না। পরীক্ষাতে আসবে কোনটা না, এসআই পদ্ধতিতে জলের আপেক্ষিক তাপ কত, 4200 জুল কেজি, জুল পার কেজি কেলভিন, জুল পার কেজি কেলভিন। এটা মানে এগুলো ইনভার্স আছে, মানে পার কেজি পার কেলভিন, ঠিক আছে। বাকিগুলোর অত আমাদের কত আসবে। আর সবচেয়ে বেশি আপেক্ষিক তাপ কার, সেটা হচ্ছে তোমার কার, জলের। যত পদার্থ আছে সবচেয়ে তাপ জলের, এবং সেটা এসআই পদ্ধতিতে 1। আর এসআই পদ্ধতির বাকি সব কটার কত থাকবে, দেখবে সব 0 থেকে 1 থেকে কম, 0.6, 0.0, 0.0 কিছু থাকবে, ঠিক আছে।